হ্যালো এভরিওয়ান। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বোর্ডের ক্লাস 11-এর যে সেমিস্টার 1 সিস্টেমে যে এক্সামটা হবে সেখানে এমসিকিউর যে পার্টটা আছে 40 মার্কসে, সেখানে আমরা আজকে অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের থেকে ডে 1, আজকের থেকে শুরু হচ্ছে তোমাদের এমসিকিউ বুস্টার সিরিজ। নিয়মিত এটা ভিডিওটা তোমরা পাবে এটার, এবং এই এমসিকিউ সিরিজটা যদি তোমরা পুরো কমপ্লিট করে যাও, পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন অবধি, যদি বেশি সময় নেই হাতে আমাদের যদিও, ততদিন অবধি যদি তুমি প্র্যাকটিস এটাকে করে যাও, এটা গ্যারেন্টি ধরে নিতে পারো যে তোমার 40 আউট অফ 40ও হয়ে যেতে পারে, অথবা তুমি একটা সম্মানজনক স্কোর নিয়ে ভালো তুমি মার্কসটা করতে পারো। তোমরা প্রত্যেকে জানো এই মার্কসটা তোমাদের ফাইনালও অ্যাড হয়ে যাবে এবং তার বেসিসেই তোমাদের কিন্তু মার্কশিটটা আসবে। সো এমসিকিউ সিরিজটাকে তোমরা ফলো করো, এবং এটা তোমাদের আমার কাছেও একরকম চ্যালেঞ্জ যে তোমাদেরকে 40 আউট অফ 40 বা 40-তে 35+ স্কোর করানোটা কিন্তু এটা আমার কাছে চ্যালেঞ্জিং ব্যাপার। তবে খুবই ইজি, কিছুই কঠিন না। তোমরা ক্লাসটাকে রেগুলার ফলো করো, যেটুকু বোঝাচ্ছি যেটুকু করাচ্ছি পড়ার চেষ্টা করো। আর তোমাদের কাছে যে রাইটারের যে কোম্পানির প্রত্যেকের কাছে বইটা রয়েছে, যার যে বই থাকুক, সেই বইটার মধ্যেও তো কিছু কিছু প্রশ্ন দেওয়া, সেটাকেও তোমরা বাড়িতে ফলো করো। যদি কোনো কোয়েশ্চেন সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা আস্ক করে নেবে, কমেন্ট সেকশানে আস্ক করতে পারো, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে আমার টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে সর্বদা প্রস্তুত। এবং তোমরা এই যে পিডিএফটা যেটা আমার কাছে এখন আছে, এই পিডিএফটা তোমরা কিন্তু ওখানেই পেয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? সো টেলিগ্রামে ফার্স্ট জয়েন করে যাও। তো শুরু করা যাক আজকে এমসিকিউ বুস্টার সিরিজের ডে 1। ফার্স্ট এমসিকিউ কী আছে যে হাউ মেনি ফিল্ডস অফ অ্যাকাউন্টিং আর দেয়ার, মানে অ্যাকাউন্টসের কতগুলো ফিল্ড বা ক্ষেত্র রয়েছে। তো আমি আগের দিনের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো, সেখানে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে অ্যাকাউন্টসের টাইপ কটা আছে। অ্যাকাউন্টিংয়ের 3টে আছে, এখানে অ্যাকাউন্টিংয়ের 3টে টাইপ আছে। সো এখানে হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের 3টে টাইপ আছে। কি কি অ্যাকাউন্টিং আছে সেটা আমি একটু বলি তোমাদেরকে। যে অ্যাকাউন্টিংয়ের মধ্যে 1 নম্বর আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, নাম্বার 2 আছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং, এবং নাম্বার 3 আছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো আমাদের এখানে অপশান নাম্বার হয়ে যাবে 2, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ফুল ফর্ম অফ জিএএপি ইজ, জিএএপি এর ফুল ফর্ম কি? সো আমরা প্রত্যেকেই যেটা জানি যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অপশন নাম্বার 3, এটার সঠিক উত্তর হয়ে যাবে। এবং এটা কিন্তু আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা বহু বছর, প্রিভিয়াস 10 বছর আগের থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা মোটামুটি 1-2 বছর পরপরই কিন্তু রিপিট হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা আমি বলবো খুব ভালোভাবে করে যাও তোমরা, ঠিক আছে? তবেই কিন্তু তোমরা এখানে লাভবানটা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট চলে যাব। দ্য নেচার অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ, এটাও আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছি যে অ্যাকাউন্টসের টাইপগুলো আমি আলোচনা করছিলাম, যে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড নমিনাল অ্যাকাউন্টে। সেখানে আমি বারবার বলেছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট। যদি বাংলায় কেউ এমসিকিউটা করে থাকো, সেখানে কিন্তু ব্যক্তিক হিসাব বলে ওটা লেখা থাকবে, ব্যক্তিক হিসাব বা ব্যক্তিগত হিসাব খাত এরকম কিছু বলে দেওয়া থাকবে, তো পার্সোনাল অ্যাকাউন্ট। আর আমি বলবো যে অ্যাকাউন্টসের যে এমসিকিউ, সেটা তোমরা কিন্তু ইংলিশে যদি করো সেটাই তোমাদের জন্য ওটা বেটার হবে। নেক্সট চলে আসি নেক্সট এমসিকিউতে, যা আউটস্ট্যান্ডিং ওয়েজেস ইজ, তার মানে এখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেসের নেচার জানতে চাইছে, এই অ্যাকাউন্টটার নেচারটা কি। তো দেখো, এটা এসেছিলো আমাদের কাউন্সিল, যেটা এইচএস কাউন্সিলের 11-এর ফাইনাল এক্সামে যে কোয়েশ্চেন সেট করা হয়েছিল কাউন্সিলের তরফে 2023-তে, সেখানে এই কোয়েশ্চেনটা এসেছিলো। এবং এটা তো তারপর এটা ওই বছরই ফার্স্ট এসেছিলো। তো এই কোয়েশ্চেনটা ভেরি রিসেন্ট। তো দেখো, তোমরা আমাদের এই এমসিকিউ বুস্টার সিরিজ যদি তোমরা ফলো করো,
তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউটাও কিন্তু তোমাদের সমান তালে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ সিরিজ আমরা আনবো, কিন্তু এক্ষেত্রে তোমাদের এটাও হয়ে যাচ্ছে। এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো, যাতে এক্সাম হলে তোমরা খুব দারুণ লাভবানটা হও। একটাও এমসিকিউ তোমাদের মিস যাবে না। দেখো 40-40 তোমাদের চলে আসবে। শুধু যেটুকু বলছি একটু ধ্যান দাও। আর তোমাদের 35+ তো তোমরা ধরে রাখো। এই সিরিজটাকে খুব ভালো মতো ফলো করো। এমসিকিউতে একদম আমাদের স্কোরটা করতেই হবে। অ্যাকাউন্টস এমন একটা সাবজেক্ট যেখানে ফুল স্কোর আসে। সে আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা আমাদের কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং ওয়েজেস ইজ পার্সোনাল অ্যাকাউন্ট। এবার কোয়েশ্চেন আসছে হোয়াই, এটা পার্সোনাল অ্যাকাউন্ট কেন? দেখো ওয়েজেস যেটা আছে না, ওয়েজেস মানে হচ্ছে পারিশ্রমিক। ওয়েজেস ইজ নমিনাল অ্যাকাউন্ট, কেননা এটা এক্সপেন্স একটা। আমি কারখানার শ্রমিকদের আমি ওয়েজেস দিচ্ছি, তো এটা আমার কাছে একটা এক্সপেন্স, তো সেটা নমিনাল। তো আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি? আউটস্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে দারুণ, কিন্তু আমাদের অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বাকি। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বাকি। এইবার তার মানে আমার ধরো ওয়েজেস দিতে বাকি, আমি আমার শ্রমিকদেরকে ওয়েজেস আমি দিইনি এখনও অবধি। আমি ধরো বছরে 12 মাসের মধ্যে 11 মাসের দিয়েছি, কিন্তু আমি বছরের শেষে দেখছি 1 মাসের আমার ওয়েজেস তাদেরকে দেওয়া বাকি, যেটা কিনা আমি সামনের বছর দেবো তাদেরকে। সো এটা আমার কাছে একটা লাইবিলিটি, আমার কাছে একটা দায়িত্ব, তাই না? লাইবিলিটি আমার কাছে এটা। তো এখানে আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট কেন হলো? আমি ওয়েজেস দিচ্ছি, সেটা আমার নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু আউটস্ট্যান্ডিং ওয়েজেস এটাকে আমরা নমিনাল বলতে পারবো না, কখনোই গুলাবে না, এটা সবারই গুলিয়ে যায় প্রায়। ঠিক আছে, এটা নমিনাল অ্যাকাউন্ট কখনোই হবে না, কারণ এটা এটা গ্রুপ অফ মেম্বার্স। অর্থাৎ এটা দেখবে তোমাদের থিওরিতে আলোচনা করা আছে, থিওরি বই যার যেটাই আছে, যে গ্রুপ অফ মেম্বার্স, অর্থাৎ এটা আমার যে শ্রমিকের দল তাদেরকে বোঝাচ্ছে। আমি আলাদা আলাদা করে লিখবো না। রাম আমার কাছে, ধরো রাম কাজ করে, রহিম কাজ করে আমার কাছে, তাদেরকে আমার পারিশ্রমিক দেওয়া বাকি, আমি এরকমভাবে লিখবো না রামের অ্যাকাউন্টে আমার ওয়েজেস আউটস্ট্যান্ডিং আছে, রহিমের। আমি আউটস্ট্যান্ডিং ওয়েজেসটার মাধ্যমে কী বোঝাচ্ছি? এর মধ্যে আমি রামেরও আমার ইনক্লুড আছে, রহিমেরও আমার আউটস্ট্যান্ডিং ওয়েজেস ইনক্লুড আছে। ঠিক আছে, তো আমার যেহেতু এটা গ্রুপ অফ পার্সন বোঝাচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস দিয়ে, অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইছি? যে গ্রুপ অফ পার্সন, অনেকগুলো ব্যক্তির যে আমার ওয়েজেসটা আউটস্ট্যান্ডিং রয়েছে, তাই যেহেতু ব্যক্তির সাথে রিলেটেড, তাই এটা ব্যক্তিক হিসাব খাত, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমরা নেক্সট চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ নট রেকর্ডেড ইন দি বুকস অফ অ্যাকাউন্টস? নিচের মধ্যে যেগুলো অপশান আছে তাদের মধ্যে কোনটা আমরা অ্যাকাউন্টসে আমরা রেকর্ডটা করব না? অপশান এ ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, ড্রয়িংস রিবেট। দেখবে আমরা ক্যাশ, আমরা যেটা ডিসকাউন্টের ক্ষেত্রে আমি পড়ে আসছি, ড্রয়িংস যেটা হয়, ড্রয়িংস টু ক্যাশ অর ড্রয়িংস টু পারচেজ, এরকম একটা জার্নাল হয়। যদি ক্যাশ উইথড্রন হয় বিজনেস থেকে, তো ড্রয়িংস টু ক্যাশ, আর যদি গুডস উইথড্রন হয় তাহলে ড্রয়িংস টু পারচেজ, এটা জার্নাল এন্ট্রিটা হয়। কেন পারচেজ ক্রেডিট হলো? পারচেজ আমার কমে গেল, আমি গুডস মালিক, ধরো আমার ব্যবসার থেকে আমি কিছু তুলে নিচ্ছি মালপত্র, তো সেক্ষেত্রে আমার কি হবে না, আমার পারচেজ কমে যাবে, তাই পারচেজ ক্রেডিট হলো, তাই না? তো এখানে আমার ড্রয়িংস রেকর্ড হয় অ্যাকাউন্টসে, কেননা জার্নাল করতে পারছি তো। আবার দেখো রিবেট, রিবেট কিন্তু বিলস অফ এক্সচেঞ্জের একটা পার্ট, ঠিক আছে, সেখানেও আমরা জার্নাল করি রিবেটের ক্ষেত্রে। এবং এবার আসি ডিসকাউন্ট। আমরা দেখো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটর্স অ্যাকাউন্ট, এই জার্নালটা করি, কারণ সানডে ডেটর্স কমে যাচ্ছে, আমার অ্যাসেটস কমে যাচ্ছে, অ্যাসেটস কমে গেলে কি হয়ে গেল, আমার ক্রেডিট হয়ে গেল। আর ডিসকাউন্ট অ্যালাউড ইজ অ্যান টাইপ অফ এক্সপেন্স, আমার ওটা একটা টাইপ অফ এক্সপেন্স, সো ওটাকে আমরা করছি। এবার কথা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, যেটা ডিসকাউন্ট অ্যালাউড সেটা কি আমার ট্রেড ডিসকাউন্টটা না ক্যাশ ডিসকাউন্টটা? মনে করো আমরা যখন ডে বুক করি, পারচেস ডে বুক অর সেলস ডে বুক, তখন আমরা ওখানে কি রেকর্ড করি? ওখানে আমরা রেকর্ড করি ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, দুটো আমরা রেকর্ডটা করি। কিন্তু আমরা যখন অ্যাকাউন্টসে ওটাকে রিফ্লেক্ট করব, অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ আমরা ক্যাশ ডিসকাউন্টকে আমরা কনসিডার করব। ট্রেড ডিসকাউন্ট কখনো অ্যাকাউন্টসে আসবে না। ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? সো এটা আমাদের কাছে অপশানটা হয়ে যাবে এটা ট্রেড ডিসকাউন্ট, আর এটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, ঠিক আছে? ট্রেড ডিসকাউন্ট কখনো আমাদের হিসাব খাতে রেকর্ড হবে না, অর্থাৎ ব্যবসায়িক বার্তা যদি বাংলায় বলি, ঠিক আছে?
সো নেক্সট, which of the following accounting standards deals with depreciation? নিচের কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশনের সাথে ডিলস করে? সো এটা সবসময় মাথায় রেখে দেবে, ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। অ্যাকাউন্টিং নাম্বার 6, A6, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6, এটা কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনের সাথে ডিল করে। ডেপ্রিসিয়েশন অফ ট্যাঞ্জিবল অ্যাসেট, ট্যাঞ্জিবল অ্যাসেট মানে স্পর্শযোগ্য সম্পত্তি, ঠিক আছে, লাইক মেশিনারি আমরা টাচ করতে পারছি, ল্যান্ডকে আমরা টাচ করতে পারছি, হ্যাঁ, এগুলো অ্যাসেট। আবার অপরদিকে গুডউইলও অ্যাসেট, কিন্তু গুডউইলকে আমরা টাচ করতে পারি না, গুডউইল মানে সুনাম, ঠিক আছে। এটা নিয়ে ক্লাস 12-এ তোমাদের লেকচার্স আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আসবো আস্তে ধীরে, সাথে থেকো তোমরা। তো গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের এক্সাম্পল, অর্থাৎ অস্পর্শযোগ্য আমাদের যেটা সম্পত্তি আছে সেটা হচ্ছে গুডউইল, ওকে। আর স্পর্শযোগ্য সম্পত্তি হচ্ছে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ওকে, মেশিনারি, ফার্নিচার, এক্সেট্রা। সো আমরা নেক্সট চলে যাব। অ্যাট প্রেজেন্ট হাউ মেনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আর দেয়ার ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষে বর্তমানে কিন্তু এখানে 32টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। কোনো ইয়ারও এসছে, হয়তো আমার এখানে লিখতে মিস হয়ে গেছে, কোনো কারণবশত এটা মিস হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইয়ারও কিন্তু এসেছে কোনো না কোনো বছর, ঠিক আছে। 32, এটা ভালো করে মনে রাখবে, ওকে। চলো নেক্সট। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আর ফর্মড বাই, যে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো কারা বানায়? আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো যারা বানায় সেই প্রতিষ্ঠানটার নামটা মনে রাখবে। এটাও এক বছর মনে হয় ফাইনালে এসেছিল, জানি না এখানে কেন লেখা হয়নি, ঠিক আছে। IASB। সো IASB হচ্ছে সেই সংস্থা যারা কিনা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফর্ম করে বা বানায়। দেখো, দু ধরনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়, একটা হচ্ছে ন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল। ন্যাশনাল আমাদের ধরো ইন্ডিয়ার মধ্যে আছে, যেটা ইন্ডিয়ার মধ্যে আমাদের ICAI, ইন্ডিয়ার মধ্যে কারা বানায়? ICAI, এরা কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বানায়। আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কারা বানায়? এই যে IASB, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডস। এটার কিন্তু ফুল ফর্মও অনেক সময় আসে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ওকে। তো নেক্সট দেখে নেবো দ্য ফুল ফর্ম অফ ICAI, এইটাও কিন্তু আসে পরীক্ষাতে। তো ICAI এর ফুল ফর্ম কি? ICAI এর ফুল ফর্মের ক্ষেত্রে এখানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, এটাও হয়। ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, এটাও হয়। এরকম এমসিকিউ তোমাদের কিন্তু দিতেই পারে, এবং এক বছর এরকম এসেও ছিল যেটা কিনা বিতর্কিত হয়ে গেছিলো। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে টিকটা যেটা করবে সেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া করবে, কস্ট অ্যাকাউন্ট্যান্টসটা তোমরা অ্যাভয়েড করে যাবে যদি এরকম আসে। দুটোই অপশন যদি একসাথে চলে আসে সেম কোয়েশ্চেনে, তাই জন্য এই এক্সাম্পলটা তোমাদের জন্য নিয়েছি, ঠিক আছে। বাট যদি তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট আসে, চার্টার অ্যাকাউন্টেন্ট তোমরা টিক করবে, আর যদি কস্ট অ্যাকাউন্টেন্ট আসে, কস্ট অ্যাকাউন্টেন্ট টিক করে দেবে। আর যদি দুটো আসে, চার্টার অ্যাকাউন্টেন্টটা তোমরা ট্রাই করবে টিক করার। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট চলে যাব ফুল ফর্ম অফ IASB, যেটা বলছিলাম IASBর ফুল ফর্মটা কি? IASBর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ঠিক আছে, মনে রাখার চেষ্টাটা করবে, ওকে। So next, which of the following is an internal user of accounting information? বলছে আমাদের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশনের আমাদের অভ্যন্তরীণ ইউজার, ইন্টারনাল ইউজার কারা? সো এটা ম্যানেজমেন্ট, ডেফিনেটলি আমাদের যে কোম্পানির ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টই কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো ইউজ করবে। গভর্নমেন্ট ওটা দেখতেও চাইবে না, গভর্নমেন্টের ওটা দেখবেও না, এবং কাস্টমার্সরাও ওটা দেখতে পারবে না। ম্যানেজমেন্ট কিন্তু ওটা দেখতে পারবে, শেয়ার হোল্ডার্সরা দেখতে পারবে, ঠিক আছে। যে কথাগুলো আমি বলছি ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। এটা তোমার MCQ ক্র্যাক করতে, ফুল মার্কস আনতে বা ভালো নাম্বার স্কোর করতে, যাই বলো না কেন, তোমার কিন্তু খুব হেল্প করবে, ঠিক আছে বন্ধুরা। তো ম্যানেজমেন্ট কিন্তু আমাদের ইন্টারনাল ইউজার, এটা এসেছিল 2015-তে, ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা এখানে রয়েছে, স্টার করে রাখবে তোমরা এটা। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, বলছে কোনটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের একটা বৈশিষ্ট্য নয়। অ্যাকাউন্টিং ইনফরমেশনের বৈশিষ্ট্য নয়, দেখো আমি যদি বলি আন্ডারস্ট্যান্ডিবিলিটি, ঠিক আছে, যে আমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশান। ধরো আমাদের অ্যাকাউন্টস যে ইনফরমেশানগুলো প্রোভাইড করছে, আমার এত কাস্টমার আছে, এত আমার সাপ্লায়ারের কাছে এত টাকা আমার দিতে হবে, কাস্টমারের থেকে এত টাকা নিতে হবে, এগুলো আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আন্ডারস্ট্যান্ডিবিলিটি ঠিক আছে, বলেছে হুইচ ইজ নট বলেছে, তো আন্ডারস্ট্যান্ডিবিলিটি তো হচ্ছে, তাহলে এটা অপশান হবে না আমাদের না। নেক্সট আমরা আসি ধরো প্রেজেন্টেশন অ্যাকাউন্টিং ইনফরমেশানের প্রেজেন্টেশনটা সেরকম একটা গুরুত্বপূর্ণ রাখে না, এরকম কোথাও আমরা লিখিত পাইনি যে প্রেজেন্টেশন ঠিকঠাক করে দিতে হবে। হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা, তোমাদেরকে ঠিকঠাক প্রেজেন্ট করতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাট, বাট প্রেজেন্টেশন বলতে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো প্রেজেন্টেশনের ক্রাইটেরিয়া কিন্তু আমাদের নেই কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। সো এইটাই কিন্তু আমাদের অপশান হয়ে যাবে, যেহেতু ইজ নট বলেছে। এটা কিন্তু বন্ধুরা ভালো করে খেয়াল করবে, গুলিয়ে ফেলবে না, হুইচ ইজ নট ক্যারেক্টারিস্টিক্স। এছাড়াও দেখো তোমরা, আমি যদি আলোচনা করি রিলেভেন্স, একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। আমি অ্যাকাউন্টিং আমি কাস্টমারের কাছ থেকে কত পাই জানতে চাইছি, আমি নিশ্চয়ই বলবো না গভর্নমেন্টের কাছে আমার কত ট্যাক্স দিতে হবে, সেইটার আমি ইনফরমেশান ইস্যু করবো না বা প্রোভাইড করবো না, ঠিক আছে। তো আমার একটা রিলেটিভিটি থাকতে হবে না, রিলেভেন্স থাকতে হবে না, আমার প্রাসঙ্গিকতা থাকতে হবে। নেক্সট আমরা যদি বলি রিলায়েবিলিটি, আমাদের একটা নির্ভরযোগ্যতা থাকতে হবে। আমার যে ডেটাটা আমি প্রোভাইড করছি, সেই ডেটাটার মধ্যে কতটুকু নির্ভরযোগ্যতা আছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাকে যাচাই করতে হবে। তো এগুলো ক্যারেক্টারিস্টিক্স, কোনটা নয়, প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনটা আমার আন্ডারস্ট্যান্ডেবিলিটি ক্যারেক্টারিস্টিক্সে তোমরা পড়বে থিওরি বইতে, রেলেভেন্স আছে, সেখানে রিলায়েবিলিটি আছে, প্রেজেন্টেশনটা কিন্তু না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, প্রেজেন্টেশন, বিকজ হুইচ ইজ নট ক্যারেক্টারিস্টিক্স বলেছে, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। নেক্সট, ইন অ্যাকাউন্টিং non-financial transaction are not recorded on account of মানে হচ্ছে because of, on account of মানে হচ্ছে because of, কী কারণে নন ফাইন্যান্সিয়াল অর্থাৎ অনার্থিক ট্রানজ্যাকশানগুলোকে আমরা রেকর্ড করি না। আমরা কিসের জন্য করি না, আমরা এখানে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, নো, এটা হবে না। মানি মেজারমেন্ট কনসেপ্ট, ইয়েস, মানি মেজারমেন্ট কনসেপ্টের কারণে আমরা যেগুলো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান সেগুলোকেই আমরা রেকর্ড করব, যেগুলো ফিনান্সিয়াল আর্থিক সংযোগ নেই। ধরো তুমি তোমার বন্ধুর সাথে খেলতে গেছো, এটাকে আমরা অ্যাকাউন্টসের বইতে আমরা রেকর্ড করতে পারবো না। কিন্তু ধরো তুমি তোমার বন্ধুকে 10 টাকা ধার দিয়েছো, তুমি তার থেকে 10 টাকা প্রাপ্য, তাইলে আমরা এটাকে রেকর্ড করব। তো এটা মানি মেজারমেন্ট কনসেপ্ট হয়। কনজারভেটিভ কনসেপ্ট হচ্ছে ওটা স্টকের কনসেপ্ট, সেটা তোমাদের এখানে হবে না, নন ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে নান অফ দিস তো হবেই না। সো এটা হয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড ফর এ পিরিয়ড অফ 1 year, দিস সিম্বলাইজেস। এটা কোন কনসেপ্টের আন্ডারে পড়ে? দেখো বলেছে তোমাদেরকে, দেখো কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার কীভাবে লুকিয়ে থাকে বন্ধুরা, ফর এ পিরিয়ড অফ 1 year, তো অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ঠিক আছে। গোয়িং কনসার্ন কনসেপ্ট কি? গোয়িং কনসার্ন কনসেপ্ট ইজ দ্যাট, যে একটা প্রতিষ্ঠানের কখনো শেষ হয় না, ওটা আজীবন চলে। সো এখানে এটার সাথে কোনো রিলেটিভিটি নেই, ঠিক আছে। অ্যান্ড মানি মেজারমেন্ট আমি আগেই বলেছি, এটা এক্ষেত্রে হবে না। আর যেটা আমরা বলেছি কনজারভেটিভ, সেটাও হবে না। তো অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, এটা 2015-তে এসেছিলো এবং আগেরটাও 2015-তে এসেছিলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে চমকটা, যে কীভাবে এগুলো তোমাদের আসছে, চলে আসবে এগুলো, তোমরা শুধু করে যাও, বুঝে যাও, এটাকে কখনো কনফিউজ হবে না অপশানের মধ্যে, ঠিক আছে। কনসেপ্টগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যায় তোমাদের, সেক্ষেত্রে তোমরা একদম স্বচ্ছ ধারণা রাখবে। নেক্সট চলে যাব আজকে লাস্ট, তো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আর ইস্যুড বাই, আমি আবারও বলেছি যে এটা আইসিএআই ইস্যু করে, আবারও বলছি আইসিএআই ইস্যু করে। এবার তোমাদেরকে এরকম 2015-তেও গুলিয়ে দেওয়া হয়েছিল স্টুডেন্টদের, যে আইসিএআই, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া নাকি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। বারবার বলছি যে আমাদের যেটা আছে, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড
যেগুলো আছে এএস, সেগুলো ICAI সর্বদা তোমাদের কিন্তু ইস্যু করবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া কোয়েশ্চেনে দেখবে লিখছে, দুবার ICAI দেবে, একবার দুবার এরকমই দিয়েছিল, বারবার বহু ইয়ারে দিয়েছে। আমি শুধু 2015টা এখানে লিখেছি, তা বলে এই নয় যে অন্য ইয়ারে আসেনি, এগুলো বহু ইয়ারে এসছে, 18, 17 বহুবার এসছে ফাইনাল এক্সামসে। তোমাদের যখন সেমিস্টার 1 হবে তোমরাও এর রিফ্লেকশন কিন্তু দেখতে পাবে। বারবার বলছি আমি এটাকে, তোমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস করবে, নট ICSI হবে না, IASC হবে না, ICAI কস্ট অ্যাকাউন্টেন্ট হবে না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। সো আমাদের এখানেই কিন্তু আমাদের আজকের যে আমাদের MCQ বুস্টার সিরিজ যেটা আছে সেটা আজকে ডে 1 কমপ্লিট হলো 15টা। আমি আশা করছি যে তোমরা এর মধ্যে থেকে এই যে 15টা করালাম, এখান থেকে বহু এমসিকিউ এটা কিন্তু মানে তোমরা মিলিয়ে দেখে নিও সময়ের সাথে। এখন তো তোমাদের বললে তোমরা বুঝবে না, সময়ের সাথে এটা মিলিয়ে নিও তোমরা, যে এখান থেকে বহু এমসিকিউ তোমাদের কিন্তু আসবে। তো আমাদের বুস্টার সিরিজের এটা কিন্তু আজকে ডে 1 ছিল, এরপরে আমরা ডে 2 আনবো, বা পার্ট 2 তোমরা যাই বলো, তোমরা ফলো রাখো। যদি এই পিডিএফটা পেতে হয় তোমাদের, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আমাদের ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। যদি এর মধ্যে কোনোটা তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে তোমাদের কোনো যদি প্রবলেম, অঙ্কে কোনো প্রবলেম হয়, বা কোনো MCQ ধরো তোমাদের প্রবলেম হচ্ছে, বা যে কোনো প্রবলেম যে কোনো সাবজেক্টে, কস্টিং ট্যাক্সেশন হোক, সেটা তোমাদের বিজনেস স্টাডি হোক, হ্যাঁ, যে কোনো সাবজেক্টে তোমাদের যদি কমার্স রিলেটেড সাবজেক্টগুলোতে কোনো প্রবলেম হয়, আমাকে তোমরা নিঃসন্দেহে কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করতে পারো, টেলিগ্রামেও তোমরা জিজ্ঞেস করতে পারো। সো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। জয় হিন্দ।